আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর দূরের এবং কাছের সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা তোমাদের প্রথম অধ্যায়ের যে বাস্তব সংখ্যা সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে বাস্তব সংখ্যা সম্পর্কে যে আলোচনা করব এই জন্য যে এই গণিতের শুরুতেই তোমাকে জানতে হলে বাস্তব সংখ্যা সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে হবে এবং বাস্তব সংখ্যা সম্পর্কে পরিপূর্ণ এবং পরিষ্কার ধারণা রাখতে হবে। আর বাস্তব সংখ্যা সম্পর্কে তুমি যদি ভালো ধারণা না হয় প্রথমেই, তাহলে তুমি যে কোনো সমস্যা সমাধানে তুমি সাবলীল হতে পারবে না, অথবা তোমার অন্যান্য চ্যাপ্টারের সমস্যাগুলো তুমি ভালোভাবে উপলব্ধি করতে পারবে না। সংখ্যার মধ্যে যে সুন্দর যে বিভিন্ন ধরনের মানে মজার বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে তুমি জানতে পারবে না। তো আসো আজকে আমরা বাস্তব সংখ্যা সম্পর্কে আলোচনা করব বন্ধুরা। তো নবম দশম শ্রেণীর বাস্তব সংখ্যা সম্পর্কে তোমরা অনেকেই এই চ্যাপ্টারটা তোমরা গুরুত্ব দিয়ে থাকো না, আবার আমাদের দেখা যায় যারা আমাদের পড়ান তারাও তোমাদেরকে ঠিক কতটা মানে গুরুত্ব সহকারে দেখা যায় এই চ্যাপ্টারটাকে আমরা অত নেই না। অর্থাৎ এই ক্ষেত্রে এই জন্য নেই না যে আমরা পরীক্ষা নির্ভর পড়ালেখা করে থাকি, অর্থাৎ আমাদের যে এখান থেকে সৃজনশীল আসে না, কিন্তু এখান থেকে কিছু অবজেক্টিভ আসে, তো সেই ক্ষেত্রে দেখা যায় আমরা গুরুত্ব দিই না। কিন্তু বাস্তব সংখ্যা তোমার গণিতের মানে যেটাকে বলে ভিত্তি, এ সম্পর্কে আমরা পরিষ্কার ধারণা অর্জন করব। আজকের আলোচনা থেকে তোমরা বাস্তব সংখ্যা সম্পর্কে এবং বাস্তব সংখ্যা সম্পর্কের সমস্যাগুলি সমাধানে অনেক তোমাদের আজকে তোমরা এগিয়ে যাবে এবং তোমরা সেগুলো সুন্দরভাবে সমাধান করতে পারবে। তো আসো আমরা বাস্তব সংখ্যা কি প্রথমে আমরা জানবো। বাস্তব সংখ্যা আমরা দেখেছি, তো বাস্তব সংখ্যা সম্পর্কে ষষ্ঠ শ্রেণীতে তোমরা জেনেছো যে বাস্তব সংখ্যা রেখা, অর্থাৎ বাস্তব সংখ্যার একটা রেখা রয়েছে, অর্থাৎ যে রেখাটাকে আমরা বাস্তব সংখ্যার রেখা বলে থাকি। এর মাঝখানে খেয়াল করে দেখবে আমরা হচ্ছে জিরো দিয়ে সংখ্যাটা নির্দেশ করছি, অর্থাৎ জিরো হচ্ছে এমন একটা পয়েন্ট যে জিরো থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে যোগবোধক সংখ্যা, এবং যদি পিছনের দিকে আসে বাম দিকে অর্থাৎ বিয়োগবোধক সংখ্যা আমরা নির্দেশ করে। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার রেখা। এর উপর অর্থাৎ বাস্তব সংখ্যা হচ্ছে সংখ্যা রেখা, এটা হচ্ছে সংখ্যা রেখা বা বাস্তব সংখ্যা রেখা। অর্থাৎ এই সংখ্যা রেখার উপর যত সংখ্যা অবস্থান করবে সবগুলো সংখ্যাকে আমরা বলবো বাস্তব সংখ্যা। আর এই সংখ্যা রেখার উপর সাধারণত যে সংখ্যাগুলো অবস্থান করবে, অর্থাৎ যা অবস্থান করবে তাকে আমরা দুই ভাগে প্রধানত ভাগ করতে পারবো, মূলদ এবং অমূলদ। তাহলে আমরা বুঝলাম যে মূলদ এবং অমূলদ সকল সংখ্যাই এখানে আমাদের এই বাস্তব সংখ্যা রেখার উপর অবস্থান করবে। অর্থাৎ যত সংখ্যা আছে সবগুলোকে আমরা ডিনোট করব মূলদ এবং অমূলদ দ্বারা। ঠিক আছে, তাহলে মূলদ এবং অমূলদ তাহলে আমরা বুঝতে পারলাম বাস্তব সংখ্যা হচ্ছে মূলদ যোগ অমূলদ সংখ্যার যোগফলই হচ্ছে যোগ। অর্থাৎ বাস্তব সংখ্যার মধ্যে তোমার মূলদ সংখ্যা রয়েছে এবং অমূলদ সংখ্যা থাকবে। অর্থাৎ বাস্তব সংখ্যার মধ্যে আমরা দুই ধরনের সংখ্যা পেয়ে থাকি, একটি হচ্ছে মূলদ সংখ্যা এবং আরেকটি হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এই দুই ধরনের সংখ্যা আমরা পেয়ে থাকি। তো বন্ধুরা, তাহলে বাস্তব সংখ্যা বলতে আমরা বুঝি অর্থাৎ সংখ্যা রেখার উপর অবস্থিত মূলদ এবং অমূলদ সকল সংখ্যাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। সাধারণত বাস্তব ক্ষেত্রে আমরা যে সকল সংখ্যা ব্যবহার করে থাকি সবগুলোই কিন্তু আমাদের এই বাস্তব সংখ্যা রেখার উপর অবস্থান করে, এবং এটাকে দুটো প্রকার আছে, একটা হচ্ছে মূলদ এবং অমূলদ। এবারে আমরা দেখব যে তোমাদের বইয়ে বাস্তব সংখ্যার একটি শ্রেণীবিন্যাস দেওয়া হয়েছে, অর্থাৎ বাস্তব সংখ্যার একটি শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাস সম্পর্কে আজকে আমরা জানবো এখন। তো আমরা এরপরে আমরা মূলদ এবং অমূলদ সংজ্ঞা এবং এর মধ্যে যে বিভিন্ন ধরনের শ্রেণী প্রকার রয়েছে সেগুলো আমরা জানবো। তাহলে আমরা দেখি বাস্তব সংখ্যা। তাহলে আমি প্রথমে বলেছিলাম বাস্তব সংখ্যা হচ্ছে দুই ধরনের, একটি কি মূলদ এবং অপরটি হচ্ছে অমূলদ। তাহলে প্রথমে তোমাকে মনে রাখতে হবে, খুব সহজে তুমি চারটা মনে রাখতে পারবে। তুমি যদি আজকের এই লেকচারটা বোঝো তাহলে খুব সহজে তুমি এই চারটা মনে রাখতে পারবে। তাহলে মূলদ এবং অমূলদ। এবার আসো মূলদ কত প্রকার। মূলদ সংখ্যা হচ্ছে আমরা দুই ধরনের, একটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এবং দ্বিতীয়টি হচ্ছে আমাদের ভগ্নাংশ। তাহলে মূলদ সংখ্যা দুই ধরনের, একটি পূর্ণ সংখ্যা
পূর্ণ সংখ্যা এবং একটি মূলদ সংখ্যা হচ্ছে তিন ধরনের, অর্থাৎ দু ধরনের, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। তাহলে দেখো আমরা মূলদ সংখ্যা পেয়ে গেলাম। পরবর্তীতে আমরা আলোচনা করবো আসলে মূলদ সংখ্যাটা কি। তোমরা সবাই পূর্ণ সংখ্যা সম্পর্কে জানো, তাহলে দুভাগে ভাগ করা যায়, পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। অর্থাৎ কোন একটি সংখ্যা যখন একটি ধনাত্মক, যে কোনো সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি, ধনাত্মক বা ঋণাত্মক হোক সেটি হচ্ছে পূর্ণ সংখ্যা। যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক স্বাভাবিক সংখ্যাকেই, অর্থাৎ ধনাত্মক অথবা ঋণাত্মক স্বাভাবিক সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি। আর ভগ্নাংশ মানে আমরা তো জানি কোন একটি সংখ্যাকে যদি আরেকটি সংখ্যা দিয়ে ভাগ করা হয় তখন সেটি ভগ্নাংশ হয়। আসলে এবার পূর্ণ সংখ্যা আবার কয় ধরনের আমরা দেখি। পূর্ণ সংখ্যা হচ্ছে তিন ধরনের, একটি হচ্ছে ধনাত্মক, আরেকটি হচ্ছে শূন্য, আমরা জানি যার মান নেই কিন্তু কোন সংখ্যার ডানে বসলে সে তার মানকে বৃদ্ধি করতে সক্ষম। এবং সংখ্যা রেখায় দেখো, অর্থাৎ আমরা সংখ্যা রেখা সাধারণত মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ ইনফিনিটি মানে কি, এটি একটি বড় সংখ্যা, অর্থাৎ আমরা নেগেটিভ এর মান আমরা জানি না, কিন্তু কত বড় আমরা জানি না, বা কত ছোট, এটা হচ্ছে অনেক ছোট একটা সংখ্যা। মাইনাস ইনফিনিটি মানে অনেক একটা ছোট সংখ্যা, কত ছোট আমরা জানি না, সেটা জিরোর কাছাকাছি হতে পারে। আর প্লাস ইনফিনিটি হচ্ছে একটি বড় সংখ্যা। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, ইনফিনিটি প্লাস ইনফিনিটি যখন হবে তখন সেটি একটু বড় সংখ্যা হবে, এবং যখন মাইনাস ইনফিনিটি হবে তখন সেটি একটি কি হবে, একটি ছোট সংখ্যা হবে। তাহলে এগুলো সবই কিসের উপর, সংখ্যা রেখার, অর্থাৎ বাস্তব সংখ্যা রেখার উপর অবস্থান করবে। অর্থাৎ সংখ্যা রেখার উপর যেগুলো অবস্থান করবে সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, তাই এটাকে আমরা বাস্তব সংখ্যা রেখা বলতে পারি। তো এই বাস্তব সংখ্যা রেখার মধ্যে প্রথমে আমরা দেখলাম মূলদ এবং অমূলদ। আর বাস্তব সংখ্যা রেখা শুরু হবে কি মাইনাস ইনফিনিটি, মানে কত ছোট থেকে শুরু হয়েছে আমরা জানি না, সেটা শূন্য হতে পারে, শূন্যের কাছাকাছি হতে পারে, কিন্তু সেটা অবশ্যই শূন্যের থেকে ছোট হবে। সেটা অবশ্যই কি হবে, আমরা দেখেছি শূন্য থেকে এটা যাচ্ছে, অবশ্যই সেটা ছোট হবে। শূন্য থেকে কত ছোট সেটা আমরা জানি না, আবার এটা যে কত বড় আমরা সেটাও জানি না, বিশাল বড় সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম, তো এটা হচ্ছে মোটামুটি তোমাদের এই ধারণাটা নিতে হবে যে সংখ্যা রেখার উপর অবস্থিত সকল সংখ্যাই বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা দুই ধরনের, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। এবার মূলদ সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা রয়েছে এবং ভগ্নাংশ রয়েছে, পরবর্তীতে আমরা আলোচনা করব এই বিষয়। আর পূর্ণ সংখ্যা হচ্ছে আবার তিন ধরনের, ধনাত্মক, তারপরে শূন্য এবং ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক সংখ্যা, এখন আসো এরপর আবার আমাদের ঋণাত্মক সংখ্যা। আচ্ছা, ভগ্নাংশ আবার দু ধরনের, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, তোমরা নিচের ক্লাসে জেনেছো সাধারণ ভগ্নাংশ, আবার দশমিক ভগ্নাংশ সম্পর্কে আমরা জেনেছি। দশমিক ভগ্নাংশ, ভগ্নাংশ হচ্ছে দু ধরনের, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। এখন সাধারণ ভগ্নাংশ আবার দু ধরনের, একটি হচ্ছে আমাদের কি, খেয়াল করো, এটা হচ্ছে একটি হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। প্রকৃত কোনটি, যেমন আমরা 3/4, আর এটা যদি আমরা বলি 5/3, অর্থাৎ তাহলে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, যার হর বড় লব ছোট, তাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশের হর ছোট লব বড় তাকে অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে আবার একটি রয়েছে মিশ্র, তোমরা দেখে থাকবে এটি একটি মিশ্র ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে আবার কিসে প্রকাশ করা যায়, আমরা দেখবো এটা অপ্রকৃতরই আরেকটা রূপ হচ্ছে মিশ্র। মিশ্র কেমন, যেমন এটা 5/3, এটাকে আমরা মিশ্রে প্রকাশ করতে পারি। তাহলে 3 5 এর মধ্যে কতবার যায়, একবার যায়, হাতে কত থাকে 2, তাহলে তুমি এখানে সহজে 3 লিখে দাও, নিচে 3 দিয়ে ভাগ করছো আর উপরে থাকে 2, তাহলে কি 1 পূর্ণ 1 সমস্ত 3/2। অর্থাৎ এখানে দেখো এটার মধ্যে আমাদের লব বড় ছিল আর হর ছোট, তাই সেটাকে আমরা কি করলাম, এটাকে আমরা এই আকৃতি মিশ্র আকৃতিতে লিখলাম। তাহলে মিশ্র ভগ্নাংশের সংজ্ঞাটা কি হতে পারে, কোন ভগ্নাংশের সাথে, কোন সাধারণ ভগ্নাংশের সাথে যখন পূর্ণ সংখ্যা যুক্ত থাকে তখন তাকে কি বলে, মিশ্র বলে, মিশ্র ভগ্নাংশ বলে। এরপরে আসো দশমিক ভগ্নাংশ সম্পর্কে আমরা জানবো। দশমিক ভগ্নাংশ সম্পর্কে আমরা জেনেছি, দশমিক ভগ্নাংশ সম্পর্কে যেটা আমরা জানবো, দশমিক ভগ্নাংশের মধ্যে আমাদের কি রয়েছে,
আমরা জানবো দশমিক ভগ্নাংশের মধ্যে রয়েছে সসীম সসীম ভগ্নাংশ, এই বিষয়ে আমরা আলোচনা করব। আর এটা হচ্ছে অসীম আবৃত, অসীম আবৃত ভগ্নাংশ, এটা আমরা পরবর্তীতে আলোচনা। আবৃত মানে হচ্ছে তোমার যে জিনিস বারবার বারবার একটা সংখ্যা যখন রিপিট করে সেটাকে আমরা বলি, যেটা বারবার আসে। যেমন তুমি যদি 1 কে 3 দিয়ে ভাগ করো তখন দেখবে 0.3333 এভাবে চলতে থাকে। তো সেটা হচ্ছে একটি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এরপর আসো অমূলদ। অমূলদ সম্পর্কে আমরা জানবো। অমূলদের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অনাবৃত, অসীম অনাবৃত, মানে এটা আবৃত থাকে না, এটা হচ্ছে এক জিনিস বারবার রিপিট হয় না, অনাবৃত ভগ্নাংশ। অসীম অনাবৃত ভগ্নাংশ হচ্ছে অমূলদ সংখ্যা। সংখ্যা থেকে অমূলদ সংখ্যা শুধুমাত্র আমরা অমূলদ সংখ্যা থেকে পেতে পারি কি অসীম অনাবৃত ভগ্নাংশ। কিন্তু দেখো বাস্তব সংখ্যা মূলদের মধ্যে যত ভাগ রয়েছে সবগুলো মূলদের মধ্যে। মূলদকে প্রথমে করা যায় কি পূর্ণ সংখ্যা ভগ্নাংশে প্রকাশ করা যায়, এরপরে পূর্ণ সংখ্যাকে আমরা কিসে প্রকাশ করব, ধনাত্মক, শূন্য এবং ঋণাত্মক। শূন্য কেন? শূন্য হচ্ছে একটি মানহীন সংখ্যা, কিন্তু এটি হচ্ছে আমাদের সেন্ট্রাল, এটা হচ্ছে সংখ্যা রেখার মাঝখানের পয়েন্ট অর্থাৎ মিডল পয়েন্ট নির্দেশ করে। অর্থাৎ এর ডানে গেলে সংখ্যার মান বাড়তে থাকে, বামে গেলে সংখ্যার মান কমতে থাকে। কতটুকু কমবে? -ইনফিনিটি, অর্থাৎ এত ছোট আমরা জানি না, ইনফাইনাইটলি স্মল। আর এটা হচ্ছে কি ইনফিনিটি, অর্থাৎ এটা অনেক বড় বড় সংখ্যা। তাহলে বুঝতে হবে এটা যত ছোট এটা ঠিক তত বড়। তাহলে আমরা দেখলাম। এরপর দেখো ধনাত্মক পূর্ণ সংখ্যা, কিন্তু ধনাত্মক সংখ্যা শূন্য এবং ঋণাত্মক সংখ্যা তিন ধরনের। পূর্ণ সংখ্যা তিন ধরনের, ধনাত্মক, শূন্য এবং ঋণাত্মক। বুঝতে পেরেছো? অর্থাৎ পূর্ণ সংখ্যা ঋণাত্মকও হতে পারে, পূর্ণ সংখ্যা, কিন্তু প্রকৃত অর্থাৎ ন্যাচারাল নাম্বার বা যেটাকে আমরা বলি ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা যেটাকে বলে, সেটা কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো যেমন 1 2 3 4 5 6 এভাবে ক্রমিক নাম্বার 100 পর্যন্ত, সাধারণত 100 101 2 এগুলো চললো, সবই এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। অর্থাৎ এগুলো হচ্ছে তোমার হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা। এগুলোকে ন্যাচারাল নাম্বার মানে এগুলোকে কি বলে? স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? এই ধনাত্মক সংখ্যাগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা, আর ঋণাত্মক সংখ্যাগুলো হচ্ছে -1 -2 এগুলো হতে পারে, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা বাট ঋণাত্মক, কিন্তু এগুলো পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা দু ধরনের হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। যেমন -1 আবার +1 -1 +2 -2। তাহলে আমরা এখানে দেখলাম তো ধনাত্মক অর্থাৎ আমাদের পূর্ণ সংখ্যা দু ধরনের হতে পারে, চিহ্ন আলাদা হতে পারে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। তবে পূর্ণ সংখ্যার মধ্যে যেগুলো ধনাত্মক সেগুলোকে আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তোমরা এখানে খেয়াল করো। এরপর ভগ্নাংশের মধ্যে সাধারণ ভগ্নাংশ রয়েছে, দশমিক ভগ্নাংশ রয়েছে, তারপরে প্রকৃত ভগ্নাংশের মধ্যে অপ্রকৃত রয়েছে, অপ্রকৃত ভগ্নাংশ রয়েছে। তারপরে কি দশমিক ভগ্নাংশের মধ্যে রয়েছে তোমার সসীম ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ, এবং দশমিক ভগ্নাংশের মধ্যে রয়েছে অসীম অনাবৃত, অসীম আবৃত, সরি দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে রয়েছে সসীম ভগ্নাংশ এবং অসীম আবৃত ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। এখানে খেয়াল করো। আর অমূলদের মধ্যে শুধু একটাই রয়েছে, অসীম অনাবৃত ভগ্নাংশ রয়েছে। তাহলে আমরা এবার পরবর্তীতে যাই। এখন আমরা জানবো মূলদ এবং অমূলদ সংখ্যা কি, সেটা আমরা জানবো আজকে আমাদের। এরপর দেখো তাহলে মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে এখন আমরা জানবো। এটি বইয়ে তোমাদের 4 নম্বর পৃষ্ঠা রয়েছে, এই চার্টটি তোমরা ভালো করে দেখবে। আচ্ছা, আমরা এবার দেখব মূলদ সংখ্যা কাকে বলে। মূলদ, মূলদ সংখ্যা যার নাম হচ্ছে রেশিওনাল নাম্বার। রেশিওনাল নাম্বার, রেশিওনাল নাম্বার, মূলদ সংখ্যা, রেশিওনাল নাম্বার। তো আমরা মূলদ সংখ্যা সম্পর্কে আমরা যখন জানবো তখন মূলদ সংখ্যা আসলে কি এটা আমাদের জানতে হবে। অর্থাৎ তোমরা অনুপাতের কথা শুনেছো, অনুপাত হচ্ছে একটা
একটা সংখ্যাকে আরেকটি সংখ্যা দিয়ে ভাগ করলে বোঝা যায় যে এই সংখ্যাটা ওই সংখ্যাটার কত গুণ বা কত ভাগ। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দিয়ে যখন ভাগ বোঝায় তখন সেটাকে অনুপাত বলতে পারি আমরা, অর্থাৎ আমরা অনুপাত আকারে সেটাকে লিখতে পারি। অর্থাৎ অনুপাতের অপর নাম কি? ভাগ। তোমরা ষষ্ঠ শ্রেণীতে জেনেছো। এখানে খেয়াল করো, যে সকল সংখ্যাকে অনুপাত আকারে প্রকাশ করা যায়, আমি আবারও বলছি, যে সকল সংখ্যাকে অনুপাত আকারে, মানে অনুপাতের অপর নাম ভাগ, অর্থাৎ ভাগ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ যে সকল সংখ্যাকে অনুপাত বা ভাগ আকারে প্রকাশ করা যায় তাকে কি বলে? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বলে, রাইট? অর্থাৎ যে সকল সংখ্যাকে অনুপাত বা ভাগ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। আমরা ধরি P ও Q দুটি সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা, তাহলে P ও Q আমরা ধরলাম দুটি সহমৌলিক সংখ্যা। এরা কেমন হবে? যেমন মূলদ সংখ্যা হতে গেলে তখন P বাই Q আকারে হবে। কেমন আকৃতির হবে? আমরা আবার বলছি, তাহলে এই যে অনুপাতের সংখ্যা, যদি ধরি P ও Q দুটি সহমৌলিক সংখ্যা এবং অনুপাতের আমাদের মূলদের আকারটা কেমন হবে? তো P বাই Q ইকুয়ালস টু কত হবে? P বাই Q, যেখানে Q নট ইকুয়াল টু 0, অর্থাৎ এটা হচ্ছে তোমার এটার মূলদ সংখ্যা। এটা হচ্ছে গাণিতিক ব্যাখ্যা। অর্থাৎ যদি P ও Q দুটি সহমৌলিক সংখ্যা হয় তবে P বাই Q এবং Q নট ইকুয়াল টু 0, এটা হচ্ছে এটাই বলে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা অর্থাৎ আমরা P বাই Q আকারে প্রকাশ করতে পারবো। অর্থাৎ যে সকল সংখ্যাকে আমরা, অর্থাৎ অনুপাত বা P বাই Q অর্থাৎ ভাগ আকারে প্রকাশ করতে পারবো, সে সকল সংখ্যাগুলোকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা বলবো। তাহলে আমরা যদি P এর মান এখানে দেখো, P সমান যদি 3 মানে 2 হয়, Q সমান যদি 3 হয়, তাহলে আমরা দেখো তাহলে কি পাবো? এখানে P বাই Q ইকুয়ালস টু 2 বাই 3। তাহলে এটা কি পেলাম? যেহেতু এটাকে ভাগ আকারে প্রকাশ করা গেল, তাহলে 2 বাই 3 একটি মূলদ ভগ্নাংশ, সুতরাং এটি একটি মূলদ সংখ্যা। তাহলে যে সকল সংখ্যাকে P বাই Q আকারে প্রকাশ করতে পারবো, ঠিক সেই সকল সংখ্যাকেই আমরা কি বলবো? মূলদ সংখ্যা বলবো। এখন সাপোজ তুমি বলতে পারো, স্যার 2 কেন মূলদ? 2 হচ্ছে একটি ন্যাচারাল স্বাভাবিক সংখ্যা, এটাকেও আমরা এই P বাই Q আকারে প্রকাশ করতে পারি। তুমি এখানে 2 কে 1 মনে করো 2 এর নিচে, তাহলে কি হয়ে গেল? এটা P বাই Q আকার হয়ে গেল। তুমি সব সময় খেয়াল করবে এখানে P বাই Q আকার। তাহলে আমরা দেখছি এটাও P বাই Q আকারে আমরা লিখতে পারলাম। তাহলে 2 বাই 1 এটা হচ্ছে আমাদের কিন্তু একটি অবশ্যই মূলদ সংখ্যা। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে কোনো মূলদ ভগ্নাংশ এবং মূলদ স্বাভাবিক, যে কোনো স্বাভাবিক সংখ্যায় হচ্ছে আমাদের কি? মূলদ সংখ্যা। বুঝতে পেরেছো? এখানে -2 হতে পারে, কোনো সমস্যা নেই, -3 হতে পারে। তাহলে 2 এর নিচে 1 আছে, 3 এর নিচে 1 আছে, তাহলে এগুলো সবই আমাদের কি সংখ্যা? আমরা বুঝতে পারলাম যে যত ভগ্নাংশ, মূলদীয় ভগ্নাংশ এবং স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা যা আছে সবই আমাদের কি? মূলদ সংখ্যা। কারণ এগুলোকে আমরা কি আকারে প্রকাশ করতে পারি? P বাই Q আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমার মনে হয় মূলদ সংখ্যা সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা অমূলদ সম্পর্কে জানবো। অমূলদ সংখ্যা সম্পর্কে আমরা জানবো। অমূলদ সংখ্যা আমরা সম্পর্কে এই বিষয়ে আমাদের অনেকে ভীতি রয়েছে। আসলে আমরা অমূলদ সংখ্যা খুবই সহজ একটি বিষয়। ইরেশনাল নাম্বার আমরা ইংরেজি গুলো শিখে নিব। ইরেশনাল নাম্বার অর্থাৎ আমরা আগে পড়েছি, এখন কি করব? আগে বলেছিলাম আমরা যেগুলোকে P বাই Q আকারে প্রকাশ করা যায়, আর এটা হচ্ছে অনুপাত আকার। তাহলে আর যেগুলোকে অনুপাত আকারে প্রকাশ করতে পারবো না, সেগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। রেশনাল। আচ্ছা, রেশনাল। আগে এ দাবি লিখেছি।
আচ্ছা, ইরেশনাল নাম্বার, অমূলদ সংখ্যা অর্থাৎ ইরেশনাল নাম্বার আমরা দেখলাম। তাহলে আমরা যেগুলোকে অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, অর্থাৎ অনুপাত আকারে প্রকাশ করতে পারবো না, সেই সংখ্যাগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। তাহলে আমরা একটু দেখব এবার অমূলদ সংখ্যা কাকে বলে, অর্থাৎ যে সকল সংখ্যাকে অনুপাত আকারে, আমরা আবারও বলছি, যে সকল সংখ্যাকে অনুপাত আকারে প্রকাশ করা যায় না, তাকে অমূলদ সংখ্যা বলে। তাহলে আমরা বুঝলাম যে সকল সংখ্যাকে অনুপাত আকারে প্রকাশ করা যায় না তাকে অমূলদ সংখ্যা বলে। তাহলে অমূলদ সংখ্যা কোনগুলো, এবার আমাদের প্রশ্ন আসছে, তাহলে কোনগুলোকে আমরা প্রকাশ করতে পারবো না, অনুপাত আকারে প্রকাশ করতে পারবো না, অর্থাৎ পি বাই কিউ আকারে যেগুলো প্রকাশ করা যাবে না, পি বাই কিউ আকার করা যাবে না, নট, এটাকে প্রকাশ করা যাবে না, ঠিক আছে, এটাকে আমরা প্রকাশ করতে পারবো না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। তাহলে কোনগুলো অমূলদ সংখ্যা, এবার প্রশ্ন এসে যায়। অমূলদ সংখ্যা হচ্ছে সেগুলো, অর্থাৎ যেগুলো পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূলকে আমরা, অর্থাৎ যে সকল সংখ্যা পূর্ণ বর্গ নয়, যেমন তোমার 3, √3, √2 এগুলো পূর্ণ বর্গ নয়, √5, √6 এগুলো পূর্ণ বর্গ নয়, √7 এগুলো পূর্ণ বর্গ নয়, √10, √11, তাহলে আমরা এগুলো দেখলাম এগুলো পূর্ণবর্গ নয়, অর্থাৎ এই সংখ্যা, অর্থাৎ পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলই হচ্ছে অমূলদ সংখ্যা। তোমরা হয়তো বুঝতে পেরেছো, এগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না। এখন আমরা দেখবো এগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি না কেন, সেই বিষয়টা সম্পর্কে আমরা জানবো। তোমাদের অনেকেরই হয়তো সমস্যা হয়ে যায় যে আমাদের পরীক্ষা অনেক সময় বলে যে √2 কেন অমূলদ সংখ্যা, রুট প্রমাণ করো, √2 একটি অমূলদ সংখ্যা, √2 মূলদ সংখ্যা নয় কেন, √3 মূলদ সংখ্যা নয় কেন, এগুলো অমূলদ কেন। এবার আমরা কেন পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেই বিষয়ে আমরা এবার জানবো। আসো একটি উদাহরণের মাধ্যমে আমরা জানবো। এখন সংখ্যাটা আমি মুছে দিলাম, এখন আমরা প্রমাণ করব যে কিভাবে √2 একটি অমূলদ সংখ্যা, সেটা আমরা প্রমাণ করব। √2 একটি অমূলদ সংখ্যা, এই মূলদ নয় কেন, এগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না কেন, √2 একটি অমূলদ সংখ্যা, আমরা এবার প্রমাণ করব। আচ্ছা, তার আগে আমরা ধরি পি ও কিউ দুটি সংখ্যা, দুটি সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সম্পর্কে আমরা তোমাদের বলেছিলাম, হ্যাঁ, অর্থাৎ সহমৌলিক বলতে এমন বোঝায় যেমন 2 এবং 3 এমন দুটো সংখ্যা এমন ভাবে থাকে যেন, আমরা সহমৌলিক বলতে বোঝায় যে এমন দুটো সংখ্যা, আমরা যে কোনো আরবিট্রারি মানে যে কোনো সংখ্যা নিলাম 2, 3, তো 2, 3 এর মধ্যে দেখো এখানে, অর্থাৎ 2 এবং 3 এর মধ্যে এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক নেই, তাহলে 2 এবং 3 হচ্ছে সহমৌলিক। তাহলে পি এবং কিউ হচ্ছে এমন দুটো সংখ্যা যাদের মধ্যে কোনো সাধারণ 1 ব্যতীত কোনো সাধারণ উৎপাদক নেই। 1 ব্যতীত কোনো সাধারণ উৎপাদক যদি না থাকে, অর্থাৎ দুটো সংখ্যার মধ্যে যদি 1 ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে, তাহলে সেই দুটো সংখ্যাকে আমরা সহমৌলিক বলবো। তাহলে আমরা পি বাই কিউ ধরে নিলাম যে সহমৌলিক সংখ্যা। তাহলে এখন কি হবে, পি বাই কিউ আমরা ধরে নিলাম, পি বাই কিউ ইকুয়ালস টু কত, √2 আমরা ধরে নিলাম, ঠিক আছে। আমরা ধরে নিলাম যে √2 হচ্ছে রেশিওনাল নাম্বার, অর্থাৎ মূলদ সংখ্যা। আমরা ধরে নিলাম পি বাই কিউ ইকুয়ালস টু √2। তাহলে এখন কি হবে, বা পি স্কয়ার বাই কিউ স্কয়ার আমরা বর্গ করে নিলাম, বর্গ করে, তোমরা সাইড নোট দিয়ে দিও অবশ্যই। আচ্ছা, বা এখন কি হবে, পি স্কয়ার বাই কিউ স্কয়ার ইকুয়াল টু কত, 2। আচ্ছা, একটু খেয়াল করো, তাহলে এখন কি হবে, বা আমরা এখানে পি স্কয়ার সমান কিউ স্কয়ার, উভয় পক্ষে আমরা কিউ গুণ করব, গুণ কিউ, অর্থাৎ কিউ দ্বারা গুণ করে। তাহলে আমরা এখানে দেখো পি স্কয়ার বাই কিউ স্কয়ার, হ্যাঁ এখানে কিউ দিয়ে আমরা গুণ করলাম, হ্যাঁ কিউ দিয়ে গুণ করলাম, কারণ কি, কারণ আমরা এই মাল্টিপল অর্থাৎ 2 এর গুণিতক এই নিচের এই সংখ্যাটাকে, অর্থাৎ এই কিউ কে আমরা 2 এর গুণিতক বানাবো, এই জন্য কিউ দিয়ে গুণ করলাম। তাহলে দেখো
আলটিমেটলি কি হয় পি স্কয়ার বাই কিউ 2q, রাইট? পি স্কয়ার বাই কিউ 2q। এখন খেয়াল করো, যদি ধরি এখানে খেয়াল করো, তাহলে এটা আমার ভগ্নাংশ রয়ে গেছে, আর এটা কি হয়েছে 2 এর সাথে কোনো কিছু গুণ করলে একটা পূর্ণ সংখ্যা গুণ করো। এরা কিন্তু পূর্ণ সংখ্যা, দুজনেই কিন্তু ফ্র্যাকশন না, এরা দুজনেই পূর্ণ সংখ্যা, p এবং q পূর্ণ সংখ্যা। তাহলে আমরা যে কোনো q এর মান যে কোনো পূর্ণ সংখ্যা বসালে সেটা অবশ্যই কি হবে, একটি পূর্ণ সংখ্যা হবে 2 দিয়ে গুণ করলে। দেখো সাপোজ আমরা যদি p সমান 3 বসাই আর q সমান যদি 2 বসাই, তাহলে কি হবে? তাহলে আলটিমেটলি আমরা কি পাই, অর্থাৎ 9 অর্থাৎ p স্কয়ার মানে 3 স্কয়ার। আচ্ছা আমরা এই পাশে দেখি, এই পাশে আমরা মুছে দিই, অর্থাৎ আমরা এখানে বসাবো, এই জায়গাটাতে আমরা বসাবো, অর্থাৎ এইখানটাতে তোমাদের আমি অন্য একটি কলম দিয়ে হাইলাইট করে দিচ্ছি। আমরা রেড চিহ্নিত, লাল চিহ্নিত এই জায়গাটাতে আমরা কি বসাবো, এই লাল চিহ্নিত এই জায়গাটাতে আমরা p এবং q এর মান বসাবো। দেখো এখন কি হয়, p এবং q এর মান বসালে তাহলে p স্কয়ার সমান কত হবে 3 স্কয়ার বাই 2 ইকুয়ালস টু কত 2 ইনটু 2, দ্যাট মিন্স কত 9 বাই কত হবে 2 ইকুয়ালস টু 4। এটা কি হয় তুমি দেখো, এটা কি হচ্ছে, তোমরা দেখো না, এটা 9 বাই 2 সমান 4 হবে না, কারণ এই পাশে বেশি হয়ে গেছে, এই পাশে কি কম, মানে এটা সমান হলো না, এটা নট ইকুয়ালস টু। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে এই দুটো যে আমরা সমান লিখেছি এরা কি সমান হতে পারে না, সমান হতে পারে না। কারণ কি দেখো, এই যে ভগ্নাংশ কখনো পূর্ণ সংখ্যার সমান হতে পারে না। এখান থেকে আমরা একটা জিনিস সিদ্ধান্ত উপনীত হলাম যে ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সমান হতে পারে না, ভগ্নাংশ কখনোই পূর্ণ সংখ্যার সমান হতে পারে না। এই জন্য যে সূত্রটা আমরা প্রথমে ধরেছিলাম, যে আমরা ধরে নিয়েছিলাম যে p বাই কিউ ইকুয়ালস টু √2, কথাটা মিথ্যা, তাহলে প্রমাণ হয়ে গেল কথাটা মিথ্যা প্রমাণ হয়ে গেল। তার মানে এইটা সমান এটা হতে পারে না। তাহলে আমাদের লিখতে হবে যে ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সমান হতে পারে না। আচ্ছা, ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সমান হতে পারে না, তার মানে কি এই যে আমরা যে লিখেছিলাম q বাই √2, এটা হচ্ছে মিথ্যা কথা লিখেছিলাম। তার মানে √2 কে p বাই q আকারে লেখা যায় না, তাহলে √2 কি হবে, অবশ্যই অমূলদ সংখ্যা হবে। তাহলে √2 কি হবে, অমূলদ সংখ্যা। তাহলে ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সমান হতে পারে না, তার মানে এটা সমান এটা হতে পারে না। তার মানে কি √2 কি, √2 অমূলদ সংখ্যা। তাহলে আমরা এইভাবে প্রত্যেকটা অমূলদ সংখ্যাকে প্রমাণ করতে পারি যেটা p বাই q আকারে লেখা যাবে না, অর্থাৎ প্রত্যেকটি এই যে বর্গমূল, অর্থাৎ পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূলই হচ্ছে অমূলদ সংখ্যা। তোমরা মনে হয় এই আলোচনা থেকে এটা স্পষ্ট হয়েছে। এরপরে আসো আমরা যেটা নিয়ে আলোচনা করব, এবার দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। আমরা পূর্ণ সংখ্যা আলোচনা করি, পূর্ণ সংখ্যার মধ্যে একটু আলোচনা করি। আর পূর্ণ সংখ্যা আমরা দু ধরনের আমরা জেনেছি, একটা ধনাত্মক, অর্থাৎ পূর্ণ সংখ্যা হতে পারে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যাটা কি হবে, যেমন 1 2 3 4 5 6 7 আপ টু একবারে ইনফিনিটি পর্যন্ত চলবে, ঠিক আছে, এটা চলবে। আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি হবে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের এখানে -1 -2 -3 -4 -5 -6 -7 আপ টু ইনফিনিটি। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম, অর্থাৎ পূর্ণ সংখ্যা হচ্ছে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, ঠিক আছে। কারণ আমরা জানি দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল একটি ধনাত্মক সংখ্যা, রাইট। দুটো ঋণাত্মক পূর্ণ সংখ্যার গুণফল একটি কি হবে, একটি ধনাত্মক সংখ্যা। তার মানে এই জন্য তোমরা যখন বর্গের সময় লেখো যে x² = 4 হলে x সমান √+-4, অর্থাৎ x সমান বা x সমান কত +-2,
এই জন্য অর্থাৎ -2 অর্থাৎ -2 গুণ -2 ইকুয়ালস টু -2 স্কয়ার ইকুয়ালস টু 4, দ্যাট মিন্স এটাও রাইট। আবার 2 গুণন 2 সমান কত হবে 2 স্কয়ার ইকুয়াল টু 4। এই জন্য আমরা কি লিখি বর্গের সময় প্লাস মাইনাস দেই। তোমরা হয়তো অনেকেই জানো না, মান নির্ণয় করো, এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে। এগুলো সবই কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যেই পড়ে। তো আমরা এরপরে আরেকটি সংখ্যা রয়েছে যেটা পূর্ণ সংখ্যা হচ্ছে 0 অর্থাৎ 0। 0 একটি পূর্ণ সংখ্যা সমান 0 এবং এটি একটি কি মূলদ। 0 কিন্তু মূলদ। কিভাবে দেখো, 0 একটি মূলদ সংখ্যা, 0 একটি মূলদ সংখ্যা, কারণ 0 নিচে আমরা 1 কল্পনা করতে পারি, দ্যাট মিন্স p বাই q। তাহলে আমরা এটাকে p বাই q আকারে প্রকাশ করতে পারলাম, তার মানে 0 একটি মূলদ সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম যে 0 একটি পূর্ণ সংখ্যা এবং একটি মূলদ। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা সবই এগুলো মূলদ সংখ্যার মধ্যে পড়ে, কারণ এগুলো সকলকে আমরা কি p বাই q আকারে প্রকাশ করতে পারি, p বাই q আকারে প্রকাশ করতে পারি। আমরা p বাই q আকারে এর নিচে 1 কল্পনা করতে পারি, কিছু নেই মানে 1, কিছু নেই মানে 1। তাহলে সবগুলো আমরা দেখলাম, এগুলোকে সবগুলোকে আমরা p বাই q আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ আলটিমেটলি আমরা সবগুলোকে p বাই q আকারে, অর্থাৎ তাহলে আমরা দেখলাম ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য সবই মূলদ সংখ্যা। তোমরা বুঝতে পেরেছো, এগুলো সবই মূলদ সংখ্যা। তো আমরা এবার যেটা আলোচনা করব, এখানে একটু কথা বলি, যে কোনো চারটি পূর্ণ সংখ্যা ধনাত্মক, অর্থাৎ এরপরে স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যাই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। যেমন 1 থেকে শুরু 1 2 3 4 5, ক্রমিক নম্বর 6 7 8 9 10 আপ টু এভাবে চললো। তাহলে স্বাভাবিক সংখ্যাই হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। বুঝতে পেরেছো তোমরা? স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যাগুলো যখন ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, তখন আমরা কি করব? এগুলোকে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা আমরা বলবো। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আরেকটা কথা, চারটি স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে আমরা কি করব? 1 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। কিভাবে দেখো, খেয়াল করো তোমরা। আমরা 4টি সংখ্যা নিলাম, 1 2 3 4, গুণ করো 4টি সংখ্যা, গুণ করো, একে গুণ করে ফেলো, 4টি সংখ্যা গুণ করো, কত হবে? 6 4 6 24। এবার 24 এর সাথে 1 যোগ করো, 25, দ্যাট মিন্স 5 স্কয়ার। তাহলে আমরা এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হলো। একইভাবে যদি আমরা 2 গুণন 3 গুণন 4 গুণন 5 নেই, তাহলে কত হবে? 6 4 6 24, 5 24 এ কত? 120 যোগ 1, তাহলে কত হবে? 121 সমান 11 স্কয়ার। তাহলে এগুলো আমরা সংখ্যার, এই যে দেখো কত সুন্দর, এর মধ্যে কত মানে অনেক মজার জিনিস রয়েছে যেগুলো সংখ্যার মধ্যে আমরা পেয়ে থাকি। ঠিক আছে, তোমরা এই যে ম্যাজিক বর্গ করেছো, তো এগুলোও কিন্তু 4টি স্বাভাবিক সংখ্যার গুণফল যদি আমরা গুণ করি, তাহলে এই 4টি স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে আমাদের কি হবে? এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমরা হয়তো বুঝতে পেরেছো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এখানে। তাহলে আমরা এখানে কি করবো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এবার আসো আমরা দশমিক ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করব। ভগ্নাংশ বলতে আমাদের দু ধরনের ভগ্নাংশ রয়েছে। একটি হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ, অর্থাৎ যেগুলো আমরা করি সাধারণ ভগ্নাংশ, যেমন 3/5/3, 3/2, তারপর 7/5। তাহলে এগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এটা কি ধরনের ভগ্নাংশ? যার হর বড় লব ছোট প্রকৃত ভগ্নাংশ, যার হর বড় লব ছোট প্রকৃত ভগ্নাংশ, যার হর বড় লব ছোট প্রকৃত ভগ্নাংশ। আবার এরকম যদি আমরা লিখি 4/7, অর্থাৎ
7/4, তাহলে যার হর ছোট লব বড় এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আবার সাধারণ ভগ্নাংশ এগুলো আমরা দেখলাম। সাধারণ ভগ্নাংশ দু ধরনের। সাধারণ ভগ্নাংশ কয় ধরনের? দু ধরনের। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ দু ধরনের, কি হবে? প্রকৃত, অপ্রকৃত। তাহলে অপ্রকৃত হচ্ছে যেমন 3/5, আর এখানে হচ্ছে যেমন 4/7, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ যার হর বড় লব ছোট। আর এখানে ঠিক উল্টাটা যদি করে দিই, 5/3, অর্থাৎ যার হর ছোট লব বড়, এটাকে উল্টিয়ে দিলাম আমরা, যার হর ছোট লব বড়, এটা অপ্রকৃত ভগ্নাংশ। এখন অপ্রকৃত ভগ্নাংশকে আবার কিসে প্রকাশ করা যায়? মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা যায়। একে আবার মিশ্র করা যায়, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশকে কি করা যায়? মিশ্র। এর আরেকটা চেহারা হচ্ছে মিশ্র। তো মিশ্র কিভাবে করব এটা খেয়াল করো। এটাকে মিশ্র করলে কি হবে? দেখো, 3 দিয়ে যদি 5 কে ভাগ করি, এটাকে একবার যায়, থাকবে 2 অবশিষ্ট আর 3। আর এটাকে যদি আমরা 7 কে 4 দিয়ে ভাগ করি, তাহলে 1, আর এখানে কত হবে? 3, আর নিচে হবে 4। ঠিক আছে? তাহলে আমরা প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে আমরা জানলাম। প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশে দেখলে, তা প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশকে আমরা দুভাগে ভাগ করা যায়। যথায় হচ্ছে তোমার অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি আমরা। তো মিশ্র ভগ্নাংশ কিভাবে? অর্থাৎ যে ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা যুক্ত থাকে, যে ভগ্নাংশের সাথে, অর্থাৎ কোনো সাধারণ ভগ্নাংশের সাথে যদি পূর্ণ সংখ্যা যুক্ত থাকে, তাকে মিশ্র ভগ্নাংশ বলে। কোনো সাধারণ ভগ্নাংশের সাথে যদি কি যুক্ত থাকে? পূর্ণ সংখ্যা যুক্ত থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? মিশ্র ভগ্নাংশ বলবো। তাহলে তোমরা ভগ্নাংশ সম্পর্কে জেনেছো। এখন আমরা সাধারণ ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা দশমিক ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করব। দশমিক ভগ্নাংশ অর্থাৎ যে সকল ভগ্নাংশ মনে করো এরকম 0.3, 0.4, এগুলো হচ্ছে আমাদের কি? দশমিক ভগ্নাংশ। অর্থাৎ দশমিকের মাধ্যমে কোন সংখ্যাকে প্রকাশ করাকে সেটাই হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। বুঝতে পেরেছো? কোন ভগ্নাংশ যদি আমি দশমিকে প্রকাশ করতে পারি, কোন ভগ্নাংশকে যদি আমি দশমিক আকারে প্রকাশ করতে পারি, তাহলে সেটাই হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশের মধ্যে দুটো রয়েছে, একটি সসীম ভগ্নাংশ, অর্থাৎ যেমন আমরা এখানে যদি 1 কে 4 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 0.25। এখানে যদি আমরা তোমার কি ভাগ করি, এখানে 2 কে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে 0.4। তাহলে এগুলো হচ্ছে আমাদের, এগুলো কি? সব সসীম ভগ্নাংশ। এগুলো হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট মান পেয়ে গেছি আমরা। যেমন 5 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2.5। তাহলে এখানে যদি 3 কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 1.5। তাহলে এগুলো হচ্ছে আমাদের সসীম ভগ্নাংশ। এখন অসীম কিভাবে? অসীম আবৃত ভগ্নাংশ কি? অসীম আবৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশগুলো, অর্থাৎ যেমন 1 কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো, তাহলে 0.333 আসতেই থাকবে, অর্থাৎ ডট 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 অনেকক্ষণ ইনফিনিটি পর্যন্ত চলবে। আবার 1 কে যদি তুমি কত দিয়ে ভাগ করো, আমরা যেটা ভাগ করি, সাপোজ আমরা কত দিয়ে ভাগ করলাম, এখানে আমরা 1 কে, তাই এই ধরনের। যেমন আবার এখানে রয়েছে প্রত্যেক ক্ষেত্রে আমাদের যেমন কোনগুলি একই সংখ্যা বারবার রিপিট হতে পারে, এরকম সংখ্যাগুলো হচ্ছে অসীম আবৃত ভগ্নাংশ হচ্ছে এইগুলো, যেগুলো মানে দশমিকের পর একই সংখ্যা বারবার আসতে থাকে। ঠিক আছে? যেমন 0.4 হতে পারে, 4 এরকম আসতে পারে, 0.222 এরকম আসতে পারে। তো সেই ভগ্নাংশগুলো আমরা কিন্তু নির্ণয় করতে পারবো এখান থেকে। ঠিক আছে? তোমরা দেখছো অসীম আবৃত ভগ্নাংশ সম্পর্কে জেনেছো। এখন আমরা অসীম আবৃত ভগ্নাংশ সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। আমরা অসীম আবৃত ভগ্নাংশ সম্পর্কে আমরা এখন বিশদভাবে আলোচনা করব, কারণ অসীম আবৃত ভগ্নাংশ হচ্ছে সেই ভগ্নাংশগুলো, যে ভগ্নাংশগুলো দশমিকের পরে একই সংখ্যা বারবার আসতে থাকে, মানে পুনরাবৃত্ত হতে থাকে। আবৃত, এই যে বারবার আসবে, রিপিট যাতে ইংরেজিতে বলে, আমরা এটা খুব সুন্দর একটি শব্দ রয়েছে। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো যে এখানে আমরা আবৃত দশমিক ভগ্নাংশ গুলো আমরা দেখিয়েছি। তো এগুলো হচ্ছে অসীম, এগুলো সসীম নয়, এগুলো হচ্ছে সসীম ভগ্নাংশ, যেগুলো হচ্ছে
শেষ হয়ে গেল, মানে 4 কে 1 দিয়ে ভাগ করে 0.25, অর্থাৎ এরপরে আর আবৃত হচ্ছে না, মানে এখানে কোনো রিপিটিং নাই, মানে একই জিনিস আর আসছে না, মানে এখানে শেষ, এখানে 5 এ শেষ, এখানে 5 এ শেষ, এখানে 5 এ শেষ। তার মানে এগুলো যেগুলো শেষ হয়ে যাচ্ছে, মানে এক্সাক্ট মান পেয়ে যাচ্ছে আমরা, সেগুলো দশমিকের পর আর যাচ্ছে না বা একই জিনিস বারবার আসছে না, সেগুলো হচ্ছে সসীম ভগ্নাংশ। আর যেগুলো দশমিকের পর বারবার একই জিনিস রিপিট হচ্ছে, সেগুলো হচ্ছে অসীম আবৃত ভগ্নাংশ। বুঝতে পেরেছো তোমরা? এবার আসো অসীম আবৃত ভগ্নাংশ সম্পর্কে আমরা আলোচনা করব, যে সমস্যাগুলি আমাদের অবজেক্টিভে থাকে পরীক্ষায়, এবং এগুলো আমরা সমাধানে বেশ আমরা হয়ে যায়, হিমশিম খেয়ে যায়, বা শর্ট টেকনিক না জানার কারণে দেখা যায় আমাদের অনেক সময় লেগে যায়। তো আজকে আমরা এই আবৃত দশমিক ভগ্নাংশ সহজে কিভাবে আমাদের বলে পরীক্ষায় আসে, আবৃত দশমিক ভগ্নাংশকে মূলদ ভগ্নাংশে প্রকাশ করো, মূলদ ভগ্নাংশে প্রকাশ করো, আমরা এই সম্পর্কে জানবো। যেমন প্রথমে আমাদের আছে 0.3, তো আমাদের এখানে 3 3 3 আমরা দেখলাম 1/3 সমান এত, তো এইভাবে চলছে কোন পর্যন্ত? অসীম পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটার একটা চেহারা আছে, অর্থাৎ আবৃত বারবার না লিখে এটাকে আমরা কি করতে পারি, 3 এর মাথায় যদি একটা আমরা কোটা দিয়ে দিই, অর্থাৎ আবৃত চিহ্ন, এটা হচ্ছে আবৃত, মানে এই 3 বারবার আবৃত হচ্ছে, এটাকে বলে পৌনঃপুনিক, অর্থাৎ পৌনঃপুনিক দ্বারা আমরা এটা চিহ্নিত করতে পারি। তাহলে আবৃত দশমিক ভগ্নাংশকে এগুলো মূলদ ভগ্নাংশে প্রকাশ করতে পারি, অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশগুলো হচ্ছে মূলদ ভগ্নাংশ। এখন কিভাবে সেটা আমরা দেখাবো। এই যে দেখো, এটা একটা মূলদ ভগ্নাংশ, এখান থেকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশগুলো পেয়েছি। এখন আমরা এখান থেকে আবার এটা প্রমাণ করব, তোমাদের পরীক্ষায় এটা দেয়া থাকে যে এটাকে মূলদ ভগ্নাংশে প্রকাশ করো। তো কিভাবে করব, সেক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করা লাগবে। এখানে একটি নিয়ম রয়েছে, সহজ নিয়ম। তো আমাদের দেখতে হবে যে আবৃত যে সংখ্যাটা আছে সেই দশমিক ভগ্নাংশে যার মাথায় আবৃত আছে, অর্থাৎ যেটা বারবার রিপিট হচ্ছে, তার আগে অনাবৃত সংখ্যাটা কি 0 নাকি? যদি অনাবৃত সংখ্যা 0 হয় তাহলে তোমার কোনো সমস্যা নেই। তাহলে অনাবৃত সংখ্যা যখন 0, তখন আমরা কি করব? তাহলে অনাবৃত সংখ্যা নোট, এখানে নোট আমরা লিখব, এটা হচ্ছে অনাবৃত সংখ্যা যখন 0 হবে, নোট অনাবৃত অংশ শূন্য হলে কি করব? হ্যাঁ, কি করব আমরা? অনাবৃত অংশ শূন্য হলে কি করব? আসো এবার আমরা দেখি কি করব। তো প্রথম নিয়মটা হচ্ছে অনাবৃত অংশ শূন্য হলে আমরা কি করব। তাহলে অনাবৃত অংশ যেহেতু শূন্য, তাহলে 0 এটাকে আমরা স্বাভাবিক ভগ্নাংশে, মূলদ ভগ্নাংশে প্রকাশ করব কিভাবে? প্রথমে তোমাকে দশমিক সহ শুধু সংখ্যাটা লিখে ফেলতে হবে, আবৃতটা আমরা লিখবো না। এরপর তোমাকে একটা সূত্রে চলে যেতে হবে। তোমাদের এই যে আমরা যখন হায়ার ম্যাথে পড়াবো তখন দেখব যে অসীম পর্যন্ত সমষ্টি সমাধান, অর্থাৎ কোনো ধারার অসীম পদের সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস r, এই সূত্রটার সাথে তোমরা সকলেই পরিচিত। আর আবৃত অংশের দশমিকের পরের অংশটি অবশ্যই সেটি এই সূত্রটাকে ফলো করবে, অর্থাৎ সেটি একটি অসীম ধারা। আবৃত অংশের, অর্থাৎ দশমিকের পরে আবৃত অংশ যা আছে, আবৃত অংশ সেটি একটি অবশ্যই অসীম গুণোত্তর ধারা। বুঝতে পেরেছো তোমরা? তো সেই অসীম গুণোত্তর ধারা, অসীম পর্যন্ত সমষ্টির সমাধান আমরা জানি a বাই 1 মাইনাস r। তো আমরা এখন এই সূত্রটা এখানে প্রয়োগ করব। তো এখানে আমরা a এর মান ধরে নিলাম 0.3 আর 1 মাইনাস, এখন আমরা r এর মানটা নির্ণয় করব। r হচ্ছে রেশিও, মানে অনুপাতটা কি। তোমার অনুপাতটা খুব সহজেই তুমি এখান থেকে নির্ণয় করতে পারবে। অর্থাৎ তোমাকে প্রথমেই খেয়াল করতে হবে যে দশমিকের পর আবৃত সংখ্যা কয়টি, ঠিক ততটি একটি। তাহলে আমরা এখানে পয়েন্ট আছে, তাহলে 0.1 হবে তোমার r এর মান। বুঝতে পেরেছো? খুব ভালো করে খেয়াল করবে। আমি আবার বলছি, এর মানটা হচ্ছে আবৃত ছাড়া যে অংশটা থাকবে, এটা হচ্ছে আমার এর মান। আমি 0.3 দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমি সূত্রের, এই যে এখানে খেয়াল করো, সূত্রের 1 আমি এখানে বসিয়েছি, অর্থাৎ a বাই 1 মাইনাস r। আর r এর মানটা তুমি সহজেই নির্ণয় করতে পারবে। অর্থাৎ দশমিকের পর যদি এক ঘর থাকে, এক ঘর তোমার আবৃত, তাহলে 0.1 হচ্ছে তোমার r এর মান। বুঝতে পেরেছো? এখানে 2 ঘর থাকলে তাহলে আমরা কি করতাম? এখন প্রশ্ন আসে, এটা আমরা পরবর্তীতে কেসে দেখাবো। 2 ঘর পরে আসলে তোমার এই যে 0.1 এর পর 0, তারপরে 1 হবে, মানে পরে মাঝখানের ঘরগুলো সবগুলো 0 দিয়ে পূরণ হবে এবং লাস্টের ঘরটা 1 দিয়ে। যেহেতু এখানে একটি ঘর আছে, এই জন্য দশমিকের পর আমরা 1 বসিয়েছি। তোমরা মনে বুঝতে পেরেছো? এবার আমরা করি এখানে 0.3
আর এখানে দেখো কত হবে 0.9। তাহলে আমরা কি করব, এবার দশমিক উঠিয়ে দিই। তাহলে 3 ইনটু 10, নিচে দশমিক কাটা গেলে আর উপরে দশমিক কাটা গেলে 3 ইনটু 10, তাহলে 3/9। তাহলে এটাকে কাটাকাটি গেলে 1/3। দেখো আমরা পেয়ে গেলাম এটা একটি মূলদ ভগ্নাংশ। তাহলে আমরা বলতে পারি, তাহলে আমরা কি সিদ্ধান্ত উপনীত হতে পারি, যে কোনো আবৃত দশমিক ভগ্নাংশ একটি মূলদ সংখ্যা। সেটা অবশ্যই সেটা ফ্র্যাকশনাল হতে পারে, সংখ্যা তোমরা দেখেছো, সেটা ভগ্নাংশ সংখ্যাও হতে পারে, সেটা পূর্ণ সংখ্যাও হতে পারে। আমরা কিন্তু দেখালাম। এরপরে আমরা দেখব যে অনাবৃত অংশ যদি 0 না হয় তখন কি করব আমরা। এখান থেকে আমরা আরেকটি কেস দেখাবো তোমাদের। এখানে যখন 2 ঘরের উপর থাকবে তখন কি করবে তুমি, খেয়াল করো 0.33, মনে করো 2 ঘরের উপর আবৃত আছে, তখন তুমি কি করবে। তখন একই নিয়ম 0.33 আমরা বসিয়ে দিলাম। সংখ্যাটা এর মান তোমাদের খেয়াল করতে হবে, এর মান হচ্ছে ওই আবৃত দশমিক উঠিয়ে দিয়ে তারপরে যা থাকবে সব এর মান। তারপরে হচ্ছে আমরা 1, এটা হচ্ছে আমাদের এই সূত্রের 1, তারপরে মাইনাস, তারপরে কত করব আমরা দশমিক, 0 দিতে পারো দশমিক, তারপরে কত 2 ঘর যেহেতু আছে তাহলে 0.1 বসিয়ে দিলাম। বুঝতে পেরেছো তোমরা? তাহলে এখানে কি হবে 0.33, আর এখানে কত হবে, এখানে বিয়োগ করলে 0.99। তাহলে কত হলো, এখন আমরা যদি নিচেও 2 ঘর পর দশমিক, উপরে 2 ঘর পর দশমিক, মানে 33 ইনটু 100 ডিভাইডেড বাই 99 ইনটু 100, তাহলে কত হবে 3/3 ইকুয়ালস টু 99। তাহলে কি হবে 3 দিয়ে কাটলে না এটা 1/3 হবে। দেখেছো তোমরা? অর্থাৎ যত ঘর পরেই আমি দেই না কেন, 3 ঘর দিলেও আমার 1/3 আসবে। কারণ কি, আমার মূলদ ভগ্নাংশ, মূল আমার যে ভগ্নাংশটা ছিল, যে ভগ্নাংশটাকে আমি আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করছি, তা ছিল 3/1 বা 1/3। দেখেছো তোমরা? সকলে বুঝতে পেরেছো আশা করি। এরপরে আমরা যাব দ্বিতীয় নিয়মে। ফার্স্ট নোট গেল আমাদের। এবার যদি আমাদের নোট আমরা একটু যদি অনাবৃত অংশ শূন্য না হলে কি করব। অনাবৃত অংশ শূন্য না হলে কি করব। আমরা দেখি এখানে দেখো 1.05, মনে করো এখানে এইরকম রয়েছে। তাহলে প্রথমে আগেই খেয়াল করতে হবে তোমাকে যে এটি কোন ধরনের দশমিক ভগ্নাংশ। আগেই তাহলে খেয়াল করতে হবে, যেহেতু এখানে পূর্ণ সংখ্যা আছে, তাহলে অবশ্যই তোমাকে ধরে নিতে হবে এটি হচ্ছে একটি কি অপ্রকৃত ভগ্নাংশ। এটা কি একটা অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা রয়েছে। অপ্রকৃত ভগ্নাংশকে পূর্ণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে অবশ্যই একটি পূর্ণ সংখ্যা পাবো আমরা। কারণ কি, লব বড় থাকে, হর ছোট থাকে, এই জন্য। তাহলে আমরা অবশ্যই পূর্ণ সংখ্যা পাবো। তাহলে আমরা এখানে দেখি, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, প্রথমে 105 আমরা লিখে নিব। খুব ভালো করে খেয়াল করো, 105 আমরা পুরো সংখ্যাটা লিখে নিয়েছি। তারপরে মাইনাস করতে হবে, এখান থেকে বিয়োগ করতে হবে, অনাবৃত অংশটুকু বিয়োগ করতে হবে। এখানে দশমিক তুমি কল্পনা করবে না, মনে করো দশমিক তুমি মনে করবে না, শুধু সংখ্যাটা অনাবৃত অংশ কতটুকু 10। তাহলে 10 হচ্ছে আমার অনাবৃত অংশ। ভালো করে খেয়াল করেছো, অনাবৃত অংশ। আবার বলছি, সংখ্যাটা পুরোটা উঠাবে, সেখান থেকে অনাবৃত অংশটুকু বিয়োগ করতে হবে। এটা হচ্ছে তোমার ফর্মুলা, অর্থাৎ এটার ফর্মুলা হচ্ছে এরকম যে তোমার অনাবৃত অংশটা কি থাকবে, এটা হচ্ছে আমরা এখান থেকেও করতে পারি, অথবা আমরা আরেক নিয়মও দেখাবো। আগে এটা দেখে নাও। তো আমরা এখানে হচ্ছে এটা বোঝা গেল এটা অপ্রকৃত ভগ্নাংশের দশমিক ভগ্নাংশের রূপ। তো সেক্ষেত্রে আমরা 1টা, অর্থাৎ প্রথমে সংখ্যাটা যা আছে আমরা লিখে নিব, দশমিক এবং আবর্তিত অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশ বাদে সংখ্যাটা আমরা পুরো লিখে নিব। তারপরে অনাবৃত অংশটুকু আমরা তার সাথে বিয়োগ করব। পরে আমরা নিচে কি করব, এখানে খেয়াল করো, খুব ক্রুশাল মোমেন্ট এখানে। তো পয়েন্ট আমরা কি করব, এখানে 1 থেকে বাদ দিব। 1 থেকে বাদ দিব কি, কয় ঘর পর, আমার দশমিকের পর কয়টা ঘর আছে, আবৃতের একটি ঘর। তার মানে এখানে কিন্তু তোমার 0.1 নিতে হবে। নিয়ে এখন আমাদের কি করতে হবে, এটার সাথে একটা কাজ করতে হবে, এটাকে ব্র্যাকেট করতে হবে, করে দেখতে হবে দশমিকের পর কয় ঘর আছে। আবারও খেয়াল করো, তুমি এই জায়গাটা ভালো করে খেয়াল করো। এখানে কি করলাম আমরা, সূত্রের এই যে এখানকার 1টা নিয়েছি, সূত্রের 1।
আর এর মানটা কিভাবে বের করলাম? খুব সহজ। এখানে কিন্তু সবসময় কাজ করতে হবে আবৃত। দশমিকের পর কয়টা ঘর আবৃত আছে? একটি। তার মানে দশমিকের পর 0.1ই হবে এই আবৃত। বুঝতে পেরেছো? মানে আর এর মান এর এই শূন্যের কিন্তু কোনো দাম নেই, এটা কিন্তু অনাবৃত, এটা আলাদা জিনিস। এখন আবৃত দশমিকের পর আবৃত সংখ্যা কয়টা আছে? একটি। তাহলে একটির জন্য 0.1, দশমিকের পর এক ঘর। ঠিক আছে? আর এর সাথে আমরা গুণ দিব 100 গুণ দিব কেন এখন বলতে পারবো, কারণ এই যে দশমিকের পর কয় ঘর আছে, এই যে দেখো এটাকে দশমিকের পর কয় ঘর আছে? 2 ঘর, এই জন্য 100টা আমরা নিয়েছি। তাহলে এখানে কত হবে? উপরে বিয়োগ করলে 95, আর এখানে কত হবে? 0.99, আর এর সাথে গুণ হবে কত? 100। তাহলে দেখো 95 ডিভাইডেড বাই কত, এখানে গুণ করলে কত হবে? 90 হয়ে যাবে। এবার কাটাকাটি করো 5 দিয়ে, 5 19 95 আর 5 18 90। তাহলে দেখো আমরা এবার তুমি 19 কে 18 দিয়ে ভাগ করো, দেখবে আমরা এটা পেয়ে যাব। এইভাবে রিপিট হতে থাকবে 5 এইভাবে রিপিট হতে থাকবে বারবার। তাহলে আমরা দেখলাম অনাবৃত অংশ 0 না হলে আমরা কি করব সেটা আমরা করে ফেললাম। ঠিক আছে? এবার আমরা একটা একটু বড় প্রবলেমের দিকে দেখব। তো বড় প্রবলেমটা আমরা সলভ করব এখন খুব সহজেই। তোমরা খেয়াল করো, এটির অথবা পদ্ধতি আমি পাশে দেখাচ্ছি। এখানে খেয়াল করো, এটি এভাবেও করা যায়। যেমন এখানে যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে আমি 1টা নিয়ে নিলাম, পূর্ণ সংখ্যা তো আছেই, আমি শুধু এইটুকুকে নিয়ে কাজ করব, মানে আমরা এইটুকুকে নিয়ে কাজ করব। এখানে অথবা পদ্ধতি আমরা লিখে দিচ্ছি, অথবা পদ্ধতি। হ্যাঁ, অথবা পদ্ধতি কি হবে এটা আমরা লিখে দিলাম 1.05 আমরা লিখে দিলাম, 1.05 লিখলাম। তো আমরা 1.05 লিখে এখানে কি করলাম? সমান দিয়ে 1 দিয়ে দিলাম। যেহেতু 1 আমার এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এই জন্য 1টাকে আমি রেখে দিলাম। আমি এইটুকুর কাজ করব। তাহলে এইটুকুর কাজ করলে দেখো খুব সহজ হয়ে যাবে তোমার। এইটুকুর কাজ করলে কি হবে? দশমিকের পরে কয় ঘর আছে দেখো, এখানে 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 দশমিকের পর কয় ঘর আছে? একটা অংশ আছে আমার। তাহলে এই অংশটা তো 0, এটাতে 0 বাদ দিলেই যা থাকার তাই থাকবে। যেহেতু এখানে 0 আছে, অনাবৃত অংশ 0, তাহলে এখানে কি করব? আমরা 05 আগে লিখে নিব। ঠিক আছে? 05 লিখে নিলাম। তারপরে কি করব? দশমিকের পর আমাদের খেয়াল করতে হবে। দশমিকের পর আমরা 1, এবং যেহেতু এখানে একটা ঘর মাইনাস পয়েন্ট কত? 0.1। ঠিক আছে? 0.1, এই যে এক ঘর দশমিকের জন্য। তাহলে কি হবে? 1, আর এখানে হচ্ছে 05, হ্যাঁ, বাই কত হবে? এখানে এটা হচ্ছে আমাদের এখানে কত? 0.9 হবে। তাহলে কি হলো আমাদের? এখানে আমরা কিন্তু সহজে এটাকে করতে পারলাম। তাহলে এটা হবে আমার 1 ডিভাইডেড বাই কত হবে? আমরা এখানে যদি করি, তাহলে আমাদের যেহেতু এখানে এক ঘর পর আছে, তাহলে আমরা দশমিক উঠিয়ে দিলে এটা 2 ঘর পর, তাহলে আমরা নিচে কত আসবে আমাদের? দেখো এখানে, তাহলে নিচে আসবে আমাদের, নিচে কত গুণ করতে হবে? যেহেতু দশমিকের পর দুটো ঘর আছে, এই জন্য এখানে আমাদের 10 গুণ করতে হবে। তাহলে 105, আর এখানে কত? 10 দিয়ে 9 কে গুণ করলে কত? 9 হবে। ঠিক আছে? ও না, সরি, আমরা 2 ঘর 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 100 দিয়ে গুণ করলে এখানে 90 হবে। তাহলে 1 ডিভাইডেড বাই 5 বাই কত? 18, না 5 বাই 90। তোমরা দেখেছো? খেয়াল করে এখানে আবার, অর্থাৎ এটাকে আমরা যা আছে তাই লিখে রাখলাম, অর্থাৎ পূর্ণ সংখ্যাকে। এরপর এইটুকুকে আমরা প্রকাশ করছি, এইটুকুকে প্রকাশ করতে গেলে 5 লিখবো, 5 লিখবো, তবে পয়েন্ট এখানে লিখবো 1 মাইনাস, তারপরে যেহেতু একবার আছে দশমিকের পর আমাদের আবর্তন ভগ্নাংশ, তাহলে 0.1 লিখতে হবে এখানে। তাহলে 0.1 লিখলে এখানে কত হবে? 0.9। বুঝতে পেরেছো? তাহলে 0.9 লিখলাম আমরা। 0.9 এর সাথে এখানে কি হবে? দশমিকের পর কয় ঘর? 2 ঘর। দশমিকের পর 2 ঘর দিলাম। দশমিকের পর 2 ঘরের জন্য আমার এখানে 100 গুণ করতে হবে। এই যে এখানে খেয়াল করো, দশমিকের পর কয় ঘর আছে? দশমিকের পর 2 ঘর। আমরা কিন্তু আবর্তনের জন্য 0.1, কিন্তু এখানে দশমিকের পরে কয় ঘর তার জন্য 100 গুণ করলাম। তাহলে এখানে কত? 90 হবে। 1/5/90, তার মানে দ্যাট মিন্স কত? 1/1/80। এভাবেও আমরা করতে পারবো। অথবা পদ্ধতি তোমরা এভাবেও করতে পারবে, এভাবেও করতে পারবো আমরা। এটাকে যদি আমরা অপ্রকৃত প্রকাশ করি, তাহলে অপ্রকৃত 1/18/1, রাইট? তাহলে আমরা এটা বুঝলাম। তাহলে যখনই আমরা দেখবো আবৃত্তর আগে আমাদের একটি পূর্ণ সংখ্যার ঘর রয়েছে, তখন আমরা বুঝবো যে ভগ্নাংশটি একটি অপ্রকৃত ভগ্নাংশ হবে। তাহলে এবার আমরা আরেকটা প্রবলেম সলভ করব। এই নিয়মে আমরা আরেকটা একটু বড় প্রবলেম, যেগুলো তোমাদের আসতে পারে অনেক সময়, এটা প্রবলেম সলভ করলেই তোমরা বুঝতে পারবে
এটা হচ্ছে আমাদের 5.23457 5.23457। তো আমরা এটা দেখো এখানে এই দুটো আবৃত আছে, অনাবৃত অংশ রয়েছে, তাহলে আমরা কি করব? এটা কিন্তু আমরা দুভাবেই করতে পারি। তাহলে আমরা দ্বিতীয় পদ্ধতিটা ব্যবহার করি। তাহলে প্রথম পদ্ধতি 5 ব্যবহার করি, 5 লিখে ফেললাম আমরা, 5 পূর্ণ সংখ্যা আছে, 5 আমরা লিখে ফেললাম। আমাদের কাজ হবে এইটুকু। তাহলে এইটুকু নিয়ে আমরা কাজ করতে গেলে কি করব? 2 3 4 5 7 আমরা ওই দ্বিতীয় পদ্ধতিটা করছি। আর এখানে অনাবৃত অংশ 2 3 বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের নিচে কি হবে আমরা খেয়াল করি, 1 মাইনাস কয় ঘরের উপরে মাথায় তোমার, এটা বোঝায় যে এখান থেকে 4 থেকে 7 পর্যন্ত প্রত্যেকের মাথায় আবর্তন, মানে এইটুকু অংশ আবর্তিত। তারপরে আবর্তিত অংশটা আমরা করি, তাহলে কয়টা ঘর? 3টা, তার মানে 0.001, রাইট? 3 ঘর, অর্থাৎ 2 ঘরের জন্য দুটো শূন্য, 3 নম্বর ঘরে 1, যেহেতু 3টা ঘর হয়েছে আবর্তন। আচ্ছা, এর সাথে আমাদের খেয়াল করতে হবে, এখন খেয়াল করো এর সাথে আমরা কত গুণ করবো? দশমিকের পর কয়টা ঘর আছে খেয়াল করো, এবার দশমিকের পর কয়টা ঘর আছে? দশমিকের পর দেখো একটা 1 আর 5টা শূন্য, 5, রাইট? তাহলে আমরা এখানে 5টা শূন্য দিলাম। এখন কি হবে? আমরা 5 আর এখানে যদি করি বিয়োগ করি 4, আর এটা কত হতে হচ্ছে 5, সরি না 3, আচ্ছা 4 3 আর 4 3 2, এটা পেয়ে গেলাম। আর এখানে কত পাবো? 0.999 ইনটু 100000, এটা আমরা দিলাম। এরপর দেখো 5 আচ্ছা 2 3 4 3 4, আর এখানে কত হবে গুণ করলে আমরা জানি, তাহলে 9 9, অর্থাৎ 999 তিনটা, আর যেহেতু 3 ঘরের পর 3টা আর দুটো শূন্য বসে যাবে, এটা দিয়ে গুণ করলে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই যে বড় ভগ্নাংশ, এই যে বড় একটা আবৃত দশমিক ভগ্নাংশ দেখলাম, সেটা হচ্ছে আমাদের এই রকম, দেখো অপ্রকৃত ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা থাকলে সেটা কি বের হবে? অপ্রকৃত। তাহলে তুমি সোজা করার জন্য শুধু অপ্রকৃত, অর্থাৎ যেটার মাথায় যতটুকু দশমিকের পর অংশটি নিয়ে কাজ করতে পারো, অর্থাৎ এইটা যোগ এইটা, এটার মানে হচ্ছে যেমন আমরা করি 5 সমান কি? 5 সমান কি? 2.5, মানে 2 প্লাস 0.5। এখানে খেয়াল করো 5 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2.5, তাহলে 2 প্লাস কত হবে? 0.5। ঠিক তেমনি এটা তো 5 প্লাস এইটুকু, তাহলে 5 আমরা নিয়ে নিলাম পূর্ণ সংখ্যা, আর বাকিটুকু যেটুকু থাকলো আমাদের সেগুলোকে আমরা কি করলাম? ভগ্নাংশে প্রকাশ করলাম। তাহলে এটা হবে আমাদের রাইট অ্যান্সার। তোমরা বুঝতে পেরেছো, এই যখন হচ্ছে অথবা অনাবৃত অংশ থাকবে, সে অনাবৃত অংশে একটি বড় সব আমরা দেখালাম। এই প্রবলেমটা করলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোনো যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবে, আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। ঠিক আছে, তাহলে পরীক্ষায় আশা করি তোমরা পারবে যে কোনো ধরনের আবৃত ভগ্নাংশকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে তোমরা অবশ্যই পারবে। তাহলে এখানে আমরা দেখলাম, তাহলে এই বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হলো। আজকে তোমাদের যতটুকু আলোচনা করা হলো এই বাস্তব সংখ্যা সম্পর্কে, এটুকু আজকে যেগুলো আমরা পড়ালাম এগুলো তোমরা প্র্যাকটিস করবে, এবং এই বিষয়ে যদি আরো কিছু জানার থাকে তাহলে আমাকে এসএমএস করে, আমাকে মেসেজে জানাবে এবং কমেন্টসে জানাবে। এবং আরো মানে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়ে তোমরা এখানে আমাদের ইউটিউবে যে চ্যানেল রয়েছে সেখানে তোমরা কমেন্টস বক্সে জানালে আমরা সেই প্রবলেমগুলো তোমাদের সলভ করে দিব আশা করি। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে একটি বাস্তব সংখ্যার সম্পর্কে আজকে আমরা যে আলোচনা হলো, তাতে করে তোমরা আশা করি তোমাদের বাস্তব সংখ্যা সম্পর্কে একটি সম্যক ধারণা পেয়েছো, এবং তোমরা এই বিষয়গুলো যদি মনে রাখতে পারো তাহলে তোমরা এই বিষয়ে ভালো বুঝতে পারবে এবং পরীক্ষার ভালো ফলাফল করতে পারবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ, এবং সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং খুব ভালো থাকবে। ধন্যবাদ।